আজকের ভিডিওটিতে সিসমিক ওয়েভস অর্থাৎ ভূমিকম্প তরঙ্গ সম্পর্কে আলোচনা করব। সবার প্রথমে ভূমিকম্প তরঙ্গ কি সেটি জানব। তো ভূমিকম্প তরঙ্গের সংজ্ঞাতে বলা হয়েছে, দেখো, যে শিলাস্তরে পীড়নের ফলে উৎপন্ন শক্তি তরঙ্গ ভূমিকম্পের কেন্দ্র থেকে উল্লম্ব ও অনুভূমিকভাবে চারপাশে ছড়িয়ে পড়ে। শক্তির এই তরঙ্গকেই ভূমিকম্প তরঙ্গ বলে। আর ভূমিকম্প তরঙ্গ আরও কয়েকটি বিষয় আছে যেটি আমাদের একটু জেনে রাখতে হবে। যেমন দেখো, যে ভূমিকম্পের কেন্দ্র থেকে ঢেউয়ের আকারে কম্পন চারিদিকে ছড়িয়ে যায়। আর ভূমিকম্পের কেন্দ্র থেকে যত দূরে যাওয়া যায় তরঙ্গের তীব্রতা ক্রমশ কমতে থাকে। তো এখানে পাশে যে ছবিটি দেয়া রয়েছে, এই ছবি দুটির সাহায্যে আমরা একটু এই ভূমিকম্প তরঙ্গর ব্যাপারটাকে বুঝে নিই। তো দেখো, এখানেতে এই নিচের এই ছবিটির দিকে তোমরা একটু দেখো, দেখলে দেখতে পাবে যে এখানেতে একটি পাত আরেকটি পাতের নিচে যে যাচ্ছে, অর্থাৎ যে পাত সীমান্ত অঞ্চল রয়েছে, তো এইখানেতে একটি ভূমিকম্প হচ্ছে। কারণ আমরা জানি যে যখন পাত সংস্থান হয়, যেরকম অভিসারী পাত সীমানাতে বা যে কোনো যে পাত সীমানা আছে, তো সেই পাত সীমানায় যখন মানে পাতের যখন চলন হয় তখন ভূমিকম্প হয়। তো এইখানেতে এই ভূমিকম্পের, দেখো, এই জায়গাটাতে হচ্ছে ভূমিকম্পের কেন্দ্র। এবার এই কেন্দ্র থেকে এই তরঙ্গটা তৈরি হচ্ছে। তো এই তরঙ্গ, এইটাকেই কিন্তু ভূমিকম্পের তরঙ্গ বলে। আর এই কেন্দ্রের ঠিক উপরেতেই ভূমিকম্পের উপকেন্দ্র থাকে। তো কেন্দ্র থেকে তরঙ্গটা আসে উপকেন্দ্রে, তারপরে উপকেন্দ্র থেকে এই ভূপৃষ্ঠের চারিদিকে ছড়িয়ে পড়ে। আর এই ওপরের ছবিটাতে তোমরা এই ব্যাপারটি আরেকটু ভালো বুঝতে পারবে। তো দেখো, এই যে ভূমিকম্পের তরঙ্গ এইটা আসছে মানে ভূ অভ্যন্তর থেকে, মানে ভূমিকম্পের কেন্দ্র থেকে এই এসে এই উপকেন্দ্রতে এসে পৌঁছালো, উপকেন্দ্রতে এসে পৌঁছে আবার তরঙ্গাকারে ভূপৃষ্ঠেতে অনুভূমিকভাবে ছড়িয়ে পড়লো। আর এটা ঠিক এই ঢেউয়ের মতন ছড়িয়ে পড়ে, ঠিক যেমন ধরো একটি জলাশয়তে, পুকুর ধরতে পারো তোমরা। তো পুকুরের মাঝে তোমরা যদি একটা ঢিল ছোড়ো তাহলে দেখবে যে একটা জলের মধ্যে কম্পন তরঙ্গ সৃষ্টি হয় এবং ঢেউয়ের মতন সেই তরঙ্গটা আস্তে আস্তে পাড়ের দিকে, পুকুরের পাড়ের দিকে চলে আসে। তো ভূমিকম্পের ক্ষেত্রেও ঠিক ব্যাপারটা তাই ঘটে থাকে। ভূ অভ্যন্তরেতে যখন ভূমিকম্প হয় বা ভূমিকম্পের সৃষ্টি হয়, তখন সেই ভূমিকম্প থেকে তৈরি হওয়া যে তরঙ্গ, কম্পন তরঙ্গ, সেটিও ঠিক এরম ঢেউয়ের মতন প্রথমে ভূ অভ্যন্তর থেকে, মানে ভূমিকম্পের কেন্দ্র থেকে উপকেন্দ্রতে এসে পৌঁছায়, তারপর উপকেন্দ্র থেকে ভূপৃষ্ঠের চারিদিকে ছড়িয়ে পড়ে। আরেকটি বিষয় যেটি রয়েছে সেটা হচ্ছে যে ভূমিকম্পের কেন্দ্র থেকে যত দূরে যাওয়া যায় তরঙ্গের তীব্রতা ক্রমশ কমতে থাকে। অর্থাৎ এইটা হচ্ছে আমাদের ভূমিকম্পের কেন্দ্র, এখানেতে তরঙ্গের তীব্রতা সব থেকে বেশি থাকে এবং যত দূরে যাওয়া যায় তত আস্তে আস্তে তরঙ্গের তীব্রতা কমতে থাকে। ঠিক তেমনই উপকেন্দ্রতে এই জায়গাটাতে কম্পন তরঙ্গ সব থেকে বেশি শক্তিশালী হয় এবং যত আস্তে আস্তে দূরের দিকে যাওয়া যায় তত কিন্তু এর কম্পন তরঙ্গের যে শক্তি সেটি কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। আরেকটা বিষয় রয়েছে যেটাকে বলা হয় যে সিসমোলজি। এই সিসমোলজি হচ্ছে যে ভূমিকম্পন তরঙ্গ অধ্যয়ন বিদ্যা। অর্থাৎ যে মানে যে অংশ, মানে যে শাস্ত্রতে বলতে পারো বা মানে পার্টেতে এই ভূমিকম্পের তরঙ্গ নিয়ে অধ্যয়ন করা হয় তাকে বলা হয় হচ্ছে সিসমোলজি। আর যারা এটা নিয়ে অধ্যয়ন করেন বা পড়ালেখা করেন তাদেরকে বলা হয় হচ্ছে সিসমোলজিস্ট বলা হয়। তো এটা গেল ভূমিকম্পের তরঙ্গ কি সেটি। এবারেতে আমরা এর পরেতে যেটা জানবো সেটা হচ্ছে যে ভূমিকম্প তরঙ্গের প্রকারভেদ, যে কত রকমের ভূমিকম্প তরঙ্গ হয়ে থাকে। তো ভূমিকম্প তরঙ্গ প্রধানত দু রকমের হয়। প্রধানত একটা হচ্ছে দেহ তরঙ্গ বা বডি ওয়েভ বলে, যেটি ভূ অভ্যন্তরেতে প্রবাহিত হয়। আরেকটিকে বলা হয় যে পৃষ্ঠ তরঙ্গ বা সারফেস ওয়েভ, যেটি ভূপৃষ্ঠে প্রবাহিত হয়। আর এই দেহ তরঙ্গ বা বডি ওয়েভকে আবার দুটি ভাগে ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে প্রাইমারি তরঙ্গ বা প্রাথমিক তরঙ্গ বলে, যেটাকে সংক্ষেপে পি ওয়েভও বলা হয়ে থাকে। আর একটা হচ্ছে গৌণ তরঙ্গ বা সেকেন্ডারি ওয়েভ, যেটাকে সংক্ষেপে এস ওয়েভ বলা হয়। আর পৃষ্ঠ তরঙ্গকেও আবার দুটি ভাগে ভাগ করা হয়, লাভ তরঙ্গ এবং র্যালে তরঙ্গ। আর এই দেহ তরঙ্গ আর পৃষ্ঠ তরঙ্গের ব্যাপারটি আমরা আগের যে ছবিটি রয়েছে সেটির থেকে একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। দেখো, এই যে ভূমিকম্পের কেন্দ্র রয়েছে, এই কেন্দ্র থেকে যে কম্পন তরঙ্গটি তৈরি হয়, যেটি আর কি পৃথিবীর ভূ অভ্যন্তর থেকে এই উপকেন্দ্রতে আসে, এইখানেতে এই যে পি এবং এস তরঙ্গ, এই দুটি তরঙ্গকে বলা হয় দেহ তরঙ্গ। আর এই ভূমিকম্পের উপকেন্দ্র থেকে
যে তরঙ্গটা ভূপৃষ্ঠেতে অনুভূমিকভাবে চারিদিকে ছড়িয়ে পড়ে, তো সেইটাকে বলা হয় হচ্ছে পৃষ্ঠ তরঙ্গ। মানে এই ওপরের ছবিটিতে তোমরা দেখো, এই যে ভূ অভ্যন্তর থেকে, কেন্দ্র থেকে এই যে তরঙ্গটা উঠে আসছে, এটাকে বলা হয় দেহ তরঙ্গ। আর এই উপকেন্দ্র থেকে এই যে তরঙ্গ, ঢেউয়ের মতন যে তরঙ্গটা চারিদিকে ছড়িয়ে পড়ছে, এটাকে বলা হয় পৃষ্ঠ তরঙ্গ। আর একেও দুটো দুটো করে ভাগে ভাগ করা হয়। তো এবারেতে আমরা এই যে তরঙ্গগুলো রয়েছে, এই তরঙ্গগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানব। তো প্রথমে আসি প্রাথমিক তরঙ্গের পরিচিতিতে, অর্থাৎ পি ওয়েভের সম্পর্কে আমরা জানব। তো প্রাথমিক তরঙ্গ কাকে বলছে না, ভূমিকম্পের কেন্দ্র থেকে এই প্রাথমিক তরঙ্গ প্রথম ভূপৃষ্ঠে পৌঁছায়। অর্থাৎ যখন ভূমিকম্প হয়, তখন যে তরঙ্গটি সবার প্রথমে সৃষ্টি হয়, সেই তরঙ্গটিকে বলা হয় প্রাথমিক তরঙ্গ। আর যেটি সিসমোগ্রাফ যন্ত্রেতে এই প্রাথমিক তরঙ্গ সবার প্রথমে এসে ধরা পড়ে, যে কারণেই একে প্রাথমিক তরঙ্গ বা পি ওয়েভ বা প্রাইমারি ওয়েভ বলা হয়ে থাকে। আর এই প্রাথমিক তরঙ্গের যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো আছে, সেটি এবার আমরা এক এক করে জেনে নেব। তো প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে এটি একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ, অর্থাৎ লঙ্গিটিউডিনাল ওয়েভ। কারণ তরঙ্গ যেদিকে প্রবাহিত হয়, মাধ্যমের বস্তুকণাগুলো সেই দিকে কাঁপতে থাকে। অর্থাৎ নিচে দেখো, এই ক্রমাগত সংকোচন এবং প্রসারণের মাধ্যমেতে এই প্রাথমিক তরঙ্গ এগিয়ে যেতে থাকে, এবং যে মাধ্যমের মধ্য দিয়ে এই প্রাথমিক তরঙ্গ যায়, সেই মাধ্যমের যে বস্তুকণা, সেগুলো তরঙ্গ যেদিক থেকেই প্রবাহিত হচ্ছে সেদিকেই প্রবাহিত হয় এবং কাঁপতে থাকে। তারপরে দেখো, এর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে ছোট হয়ে থাকে। তারপরে কঠিন, তরল, গ্যাসীয় যে কোনো মাধ্যমের মধ্য দিয়েই প্রবাহিত হতে পারে। অর্থাৎ পদার্থের যে তিনটে যে মাধ্যম রয়েছে, কঠিন, তরল, গ্যাসীয়, বা আমাদের পৃথিবীর ভূ অভ্যন্তরের কঠিন এবং তরল মাধ্যমের মধ্য দিয়ে খুব সহজেই এই পি তরঙ্গ চলাচল করতে পারে। তারপরেতে এই পি তরঙ্গের গতিবেগ সব থেকে বেশি, প্রতি সেকেন্ডে 5 থেকে 14 কিলোমিটার গতিবেগ হয়ে থাকে। আর এটি শব্দ তরঙ্গের অনুরূপ হয়। আর ভূ অভ্যন্তরে ভূত্বক, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মধ্য দিয়ে চলাচল করতে পারে। যেহেতু কঠিন এবং তরল দুটি মাধ্যমের মধ্য দিয়েই যেহেতু এই প্রাথমিক তরঙ্গ চলাচল করতে পারে, সেই কারণেতে ভূত্বকে আমাদের যে পৃথিবীর যে ভূ অভ্যন্তর ভাগ রয়েছে, সেই ভূ অভ্যন্তর ভাগের সমস্ত যে তিনটে মণ্ডল, ভূত্বক, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল, তিনটে মণ্ডলের মধ্য দিয়েই এই তরঙ্গ চলাচল করতে পারে। এরপরেতে আমরা জানবো যেটা, সেটা হচ্ছে গৌণ তরঙ্গের পরিচিতি, অর্থাৎ সেকেন্ডারি ওয়েভ বা এস ওয়েভ। তো প্রাথমিক তরঙ্গের পরে ভূপৃষ্ঠে পৌঁছায় এবং সিসমোগ্রাফ যন্ত্রে দ্বিতীয় তরঙ্গ রূপে ধরা পড়ে, সেই জন্য এর নাম হচ্ছে গৌণ তরঙ্গ। অর্থাৎ প্রাথমিক তরঙ্গ সৃষ্টি হওয়ার পর যে তরঙ্গগুলো সৃষ্টি হয়ে থাকে, সেগুলো সবগুলোই গৌণ তরঙ্গ বা সেকেন্ডারি ওয়েভের মধ্যে পড়ে। এটাকে সংক্ষেপে আমরা এস ওয়েভও বলি। এবারেতে আমরা এর যে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যগুলি আছে, সেগুলি এক এক করে জেনে নেব। তো প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে এটি একটি অনুপ্রস্থ তরঙ্গ, অর্থাৎ ল্যাটিটিউডিনাল ওয়েভ। এক্ষেত্রে কি হয় না, মাধ্যমের বস্তুকণাগুলি তরঙ্গ প্রবাহের সঙ্গে সমকোণে প্রবাহিত হতে থাকে। অর্থাৎ যে মাধ্যমের মধ্য দিয়ে এই গৌণ তরঙ্গ প্রবাহিত হয় বা চলাচল করে, সেই মাধ্যমেতে তরঙ্গ যেদিকে চলাচল করছে তার সঙ্গে সমকোণ করে পদার্থের বস্তুকণাগুলি কাঁপতে থাকে বা চলাচল করে। এবারেতে দেখো, এই যে তরঙ্গ আছে, এই তরঙ্গ দৈর্ঘ্য খুব খুব ক্ষুদ্র হয়ে থাকে, আর একমাত্র কঠিন পদার্থের মধ্য দিয়েই প্রবাহিত হতে পারে। আমরা প্রাথমিক তরঙ্গের ক্ষেত্রে দেখেছিলাম যে পদার্থের তিনটি মাধ্যমের মধ্য দিয়েই প্রাথমিক তরঙ্গ চলাচল করে, কিন্তু এই গৌণ তরঙ্গ বা সেকেন্ডারি ওয়েভের ক্ষেত্রে একটা সীমাবদ্ধতা রয়েছে। সেটা হচ্ছে এটি শুধুমাত্র কঠিন পদার্থের মধ্য দিয়েই চলাচল করতে পারে। অর্থাৎ ভূপৃষ্ঠেতে যেখানেতে কঠিন পদার্থ, সেই মাধ্যমের মধ্য দিয়েই যেতে পারে। কিন্তু ভূ অভ্যন্তরেতে যে সমস্ত যেরকম ধরো কেন্দ্রমণ্ডল বা গুরুমণ্ডল, যেগুলো তরল বা অর্ধ তরল অবস্থায় রয়েছে, তার মধ্য দিয়ে এই গৌণ তরঙ্গ প্রবাহিত হতে পারে না। এটা মনে রাখবে, এটা গৌণ তরঙ্গের একটি অন্যতম বৈশিষ্ট্য, যে শুধুমাত্র পদার্থের কঠিন পদার্থের মধ্য দিয়েই প্রবাহিত হতে পারে। আর গতিবেগ হচ্ছে 3.5 থেকে 7.2 কিলোমিটার। আর তরল পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হয় না বলে ভূমিকম্পের ছায়া অঞ্চল বা শ্যাডো জোন অব আর্থকোয়েক সৃষ্টি হয়। তো
ভূমিকম্পের এই একটি বিশেষ একটা অঞ্চল হচ্ছে এই ছায়া অঞ্চল। তো এই ছায়া অঞ্চল সৃষ্টির পিছনেতে এই এস তরঙ্গ দায়ী, কারণ এস তরঙ্গ তরল পদার্থের মানে পদার্থের তরল মাধ্যমের মধ্য দিয়ে এই এস তরঙ্গ প্রবাহিত হতে পারে না বলেই এই ভূমিকম্প তরঙ্গ যখন ভূ অভ্যন্তর থেকে প্রবাহিত যখন হয় তখন এই ছায়া অঞ্চল তৈরি হয়ে থাকে। এইটা এরপরেতে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে পৃষ্ঠ তরঙ্গের পরিচিতি, অর্থাৎ পৃষ্ঠ তরঙ্গটা কি না, ভূমিকম্পের উপকেন্দ্র থেকে ভূপৃষ্ঠ বরাবর চারিদিকে ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ে। অর্থাৎ দেহ তরঙ্গ যখন মানে দেহ তরঙ্গ বলতে পি এবং এস তরঙ্গ যখন ভূমিকম্পের কেন্দ্র থেকে উপকেন্দ্রে যখন এসে পৌঁছায়, সেই উপকেন্দ্র থেকে আবার দুটি তরঙ্গ মানে মানে পৃষ্ঠ তরঙ্গ যার দুটি ভাগ রয়েছে, লাফ এবং র্যালে। তো এই তরঙ্গগুলি ভূপৃষ্ঠের ওপরে অনুভূমিকভাবে চারিদিকে ঢেউয়ের মতন ছড়িয়ে পড়তে থাকে, যেটাকেই আমরা পৃষ্ঠ তরঙ্গ বলছি। আর ভূপৃষ্ঠে অনুভূমিকভাবে সঞ্চারিত হয় বলেই একে পৃষ্ঠ তরঙ্গ বলা হয় বা সারফেস ওয়েভ বলা হয়ে থাকে। আর তির্যক তরঙ্গ মানে পৃষ্ঠ তরঙ্গ তির্যক তরঙ্গ, ট্রানভার্স ওয়েভ, আর তরঙ্গ যেদিকে প্রবাহিত হয় পদার্থের বস্তুকণাগুলি সেই দিকে তির্যকভাবে ওঠানামা করে থাকে। আর এই পৃষ্ঠ তরঙ্গের দৈর্ঘ্য দীর্ঘ হওয়ায় একে এল তরঙ্গ মানে লং ওয়েভ বলা হয়। তো সেই লং ওয়েভের জন্য একে এল তরঙ্গ নামে পরিচিত। মানে যেরকম প্রাইমারি ওয়েভকে পি ওয়েভ, সেকেন্ডারি ওয়েভকে এস ওয়েভ বলা হয়, সেই রকম পৃষ্ঠ তরঙ্গ বা সারফেস ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য দীর্ঘ হওয়ায় একে এল তরঙ্গ নামেও ডাকা হয়ে থাকে। আর কঠিন পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে এই পৃষ্ঠ তরঙ্গ। আর গতিবেগ পি ও এস তরঙ্গের তুলনায় কিন্তু কম, কিন্তু বিধ্বংসী ক্ষমতা সবচেয়ে বেশি, কারণ যেহেতু এটি ভূপৃষ্ঠে প্রবাহিত হয় সেই কারণেতে বিধ্বংসী ক্ষমতা সব থেকে বেশি। পি এবং এস তরঙ্গ যেহেতু দেহ তরঙ্গ পৃথিবীর ভূ অভ্যন্তরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আসে, সেই কারণে তার বিধ্বংসী ক্ষমতা কিন্তু অনেক কম। কিন্তু এল তরঙ্গ বা পৃষ্ঠ তরঙ্গের বিধ্বংসী ক্ষমতা বাকি দুটো তরঙ্গের থেকে বেশি। আর এই তরঙ্গ দু প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে লাভ তরঙ্গ বা লাভ ওয়েভ, আর একটা হচ্ছে র্যালে তরঙ্গ। তো এইটা। আর এরপরেতে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে ভূমিকম্প তরঙ্গের পরিমাপক, মানে কিভাবে ভূমিকম্প তরঙ্গকে পরিমাপ করা হয়ে থাকে। তো সিসমোগ্রাফ বলে একটি যন্ত্র আছে, যে যন্ত্রের মাধ্যমে ভূমিকম্পের তীব্রতা ও গতিবিধির রেখাচিত্র এই যন্ত্রেতে পাওয়া যায়, যেটা থেকে আমরা ভূমিকম্পের তীব্রতা এবং তার গতিবিধিকে আমরা জানতে পারি। এবং সিসমোগ্রাফ যন্ত্রটি দেখতে খানিকটা এইরকম হয়ে থাকে, যেখানেতে একটি এরকম রোলার থাকে, তাতে একটি কাগজ মানে জড়ানো থাকে, আর ওপরে থেকে এরকম একটি ভারী ওজন ঝুলিয়ে এখানেতে একটা পেন থাকে। এবার ভূমিকম্প হলে যখন এই পেন্ডুলামের মতন যখন নড়তে থাকে তখন এই কাগজের উপরেতে দাগটা পড়ে, আর যেই দাগটাই কিন্তু এই ভূমিকম্প তরঙ্গের গতিবিধিটার হয়, যেটা থেকে মানে ভূতত্ত্ববিদরা বা ভূমিকম্প মানে সিসমোলজিস্ট যারা, তারা এই বিষয়ে আমাদেরকে বিভিন্ন রকম তথ্য দিয়ে থাকেন। তো এইটা। আর ভূমিকম্প মানে ভূমিকম্প হচ্ছে কি না সেটা জানার জন্যই কিন্তু সিসমোগ্রাফ ব্যবহার করা হয়। আর সিসমোগ্রাফে যে ভূমিকম্পের তরঙ্গের যে গতিবিধিটা ধরা পড়ে, যেটা থেকে ভূমিকম্পের তীব্রতাটা বোঝা যায় যে কত তীব্র ভূমিকম্প হচ্ছে, সেটা পরিমাপ করার জন্য দুটি স্কেল আমরা ব্যবহার করে থাকি। একটা হচ্ছে রিক্টার স্কেল আর একটা হচ্ছে মার্কারি স্কেল। তো রিক্টার স্কেলটি আগে বলি যে ব্যাপার, এই রিক্টার স্কেলটি কি। দেখো 1935 সালে চার্লস রিক্টার এই স্কেলটি আবিষ্কার করেন। আর এখানেতে কি হয় না, লগারিদমীয় মাত্রাক্রমে এই স্কেলকে 0 থেকে 10 পর্যন্ত সূচক মাত্রায় ভাগ করা হয়েছে। আর প্রতিটি মাত্রা সংখ্যা তার আগের মাত্রা সংখ্যার গতির 10 গুণ বেশি শক্তি নির্দেশ করে। অর্থাৎ দেখো এই যে রিক্টার স্কেলেতে যদি কোনো ভূমিকম্পের তীব্রতা ধরো 6, এই যে 6 মাত্রা যদি হয়, তো রিক্টার স্কেলেতে যখন আমরা দেখি 6 মাত্রা ভূমিকম্প হয়েছে, তাহলে এই যে 6 মাত্রা 5 মাত্রার চেয়ে 10 গুণ বেশি শক্তিশালী, আর 4 মাত্রার থেকে 100 গুণ বেশি শক্তিশালী হয়ে থাকে। যেহেতু এটি লগারিদমীয় মাত্রাক্রমে এই স্কেলেতে তীব্রতাটাকে পরিমাপ করা হয়, মানে 10 গুণ 10 গুণ করে বাড়তে থাকে। তো এইরকমভাবেই এই রিক্টার স্কেলেতে ভূমিকম্পের তীব্রতাকে পরিমাপ করা হয়ে থাকে। আরেকটি স্কেল আছে যেটা হচ্ছে মার্কালি স্কেল, যেটি 1931 সালে এই ইটালিয়ান ভূকম্পবিদ মার্কালি এই স্কেলটি প্রবর্তন করেন। আর এই স্কেলেতে 1 থেকে 12 পর্যন্ত এই ভূমিকম্পের তীব্রতাকে ভাগ করা হয়েছে। যেমন ধরো এখানেতে যে 1 থেকে 3-এর মধ্যে যদি হয় তাহলে এটি মৃদু,
আর 4 থেকে 7-এর মধ্যে হলে মাঝারি, আর যদি 8 থেকে 12-র মধ্যে হয় তাহলে কিন্তু এটি তীব্র এবং বিধ্বংসী ভূমিকম্পের মধ্যে পড়ে। এরপরেতে দুটো বিষয় সম্পর্কে আমাদের একটু জেনে রাখতে হবে, সেটা হচ্ছে সমতীব্রতা রেখা বা আইসোসিসমাল লাইন, আর একটা হচ্ছে সমকম্পনকাল রেখা বা হোমোসিসমাল লাইন। তো এই সমতীব্রতা রেখাটা কি না, ভূমিকম্প হলে যেসব জায়গায় সমান তীব্রতা অনুভূত হয় সেই জায়গাগুলিকে যুক্ত করলে যে কাল্পনিক রেখা উৎপন্ন হয় তাকে সমতীব্রতা রেখা বলা হয়ে থাকে। আর সমকম্পনকাল রেখা হচ্ছে কি না, ভূমিকম্প হলে তার কম্পন তরঙ্গ যেসব স্থানে একই সময়ে পৌঁছায় সেই স্থানকে যুক্ত করলে যে কাল্পনিক রেখা সৃষ্টি হয় তাকে সমকম্পনকাল রেখা বলে। এবারেতে সব শেষেতে আমাদের যেটা হচ্ছে যে ভূমিকম্প তরঙ্গের গুরুত্ব সম্পর্কে আমরা জানবো, যে ভূমিকম্প তরঙ্গের গুরুত্ব কী। তো ভূমিকম্প তরঙ্গের যেটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে না, এই আমাদের পৃথিবীর যে ভূ অভ্যন্তর ভাগ রয়েছে তার যে গঠন আমরা যে জানতে পেরেছি, আমাদের কাছে যতটুকুনি তথ্য উঠে এসছে পৃথিবীর ভূ অভ্যন্তর সম্পর্কে, সেটা কিন্তু এই ভূমিকম্প তরঙ্গের অধ্যয়নকে ভিত্তি করেই এসেছে, বেশিরভাগটা এসেছে। কারণ ভূমিকম্প হলে এই দেহ তরঙ্গ এবং পৃষ্ঠ তরঙ্গের যে গতিবিধি সেগুলোকে অধ্যয়ন করেই এই আমরা এই পৃথিবীর ভূ অভ্যন্তর সম্পর্কে জানতে পেরেছি। তো দেখো এখানেতে যেটা বলা হয়েছে যে ভূ অভ্যন্তরের মধ্য দিয়ে যখন পি ও এস তরঙ্গের প্রবাহ ঘটে তখন পদার্থের ঘনত্বের পার্থক্যের কারণে আলোক তরঙ্গের মতো প্রতিফলন ও প্রতিসরণ ঘটে। এইভাবে তরঙ্গের প্রতিফলন ও প্রতিসরণ কোণের মান থেকে ভূ অভ্যন্তরের পদার্থ সম্পর্কে জানা যায়। আর একটা বিষয় হচ্ছে যে ভূ অভ্যন্তরের শিলাস্তরের ঘনত্বের পার্থক্যের কারণে যেখানে পি ও এস তরঙ্গের গতিবেগের পরিবর্তন হয় সেই অংশটিকে বিযুক্তি বলে। আর এই বিযুক্তিগুলি ভূ অভ্যন্তরের বিভিন্ন স্তরগুলিকে চিনতে সাহায্য করেছে। অর্থাৎ আমাদের যে বিভিন্ন যে বিযুক্তি রেখাগুলি রয়েছে, কনরাড বিযুক্তি রেখা, গুটেনবার্গ বিযুক্তি রেখা বা মোহরবিসিক বিযুক্তি রেখা, এই যে বিযুক্তি রেখা যেগুলো পৃথিবীর যে স্তরগুলো রয়েছে ভূ অভ্যন্তরে সেগুলোকে আলাদা করে চিনতে শিখিয়েছে। তো এইগুলো সম্পর্কে তথ্যটা আমরা পেয়েছি যেহেতু পৃথিবীর বিভিন্ন যে স্তরগুলো সেগুলো যেহেতু বিভিন্ন রকমের পদার্থ দিয়ে তৈরি, তাদের ঘনত্বের একটা পার্থক্য দেখা দেয়। সেই পার্থক্যর কারণেতেই এই স্তরগুলোর মধ্য দিয়ে যখন ভূমিকম্প তরঙ্গ যখন প্রবাহিত হয় তখন সেই পার্থক্যের কারণে ভূমিকম্প তরঙ্গের গতিবিধির পরিবর্তন হয়, যেটা থেকে এই বিযুক্তিগুলিকে চিহ্নিত করতে পারা গেছে এবং পৃথিবীর ভূ অভ্যন্তরের যে স্তরভাগ সেটা সম্পর্কে আমাদের সামনে কিছু তথ্য উঠে এসছে। অর্থাৎ আমরা এই যে ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল সম্পর্কে আমরা জানতে পেরেছি। তো এই হচ্ছে ভূমিকম্প তরঙ্গ সম্পর্কে আলোচনা। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।